শুনবেন সংবাদ শিরোনাম। ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথে বিক্ষোভ, আটকে দেয়া সিটি ইউনিভার্সিটিতে ভাঙচুরের ঘটনায় ক্ষমা চেয়েছে ড্যাফোডিল। আহতদের চিকিৎসা। শরীয়তপুরে গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হতভাগ্য কালম। প্রায় 23 ঘন্টা পর পূর্ণরূপে চলছে মেট্রো। চুয়াডাঙ্গায় খাদ্য গুদামে ধান চাল ক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শস্য দিতে পারেননি তালিকাভুক্ত কৃষকরা। আসসালামু আলাইকুম, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় স্টেশনে আটকে দেয়া একটি ট্রেন লক্ষ্য করে ব্যাপকভাবে পাথর ছোঁড়া হয়। এতে ট্রেনটির যাত্রী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রায় 2 ঘন্টা রেলপথ অবরোধ করে রাখায় বিভিন্ন স্টেশনে আটকে পড়ে কয়েকটি ট্রেন, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ভৈরব স্টেশনে আটকে দেয়া ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ, এতে চরম আতঙ্ক ছড়ায় যাত্রীদের মাঝে। প্ল্যাটফর্মে অন্য ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের মাঝেও শুরু হয় হুড়োহুড়ি। কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে সোমবার সকাল 10টার দিকে ভৈরব স্টেশনে রেল লাইনে অবস্থান নেন আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট ও ঢাকা কিশোরগঞ্জ রুটের ট্রেন চলাচল। আটকে দেয়া হয় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকামুখী উপকূল এক্সপ্রেস। এক পর্যায়ে ট্রেনটি লক্ষ্য করে পাথর ছোড়া হয়, এতে উপকূল এক্সপ্রেসের যাত্রী সহ আহত হন বেশ কয়েকজন। পথ অবরোধ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিক্ষোভকারীদের দাবি, ট্রেনে হামলা চালিয়েছে তৃতীয় পক্ষ। রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণভাবে ব্লকেট কর্মসূচি পালন করতেছিলাম, এক পর্যায়ে দেখা যায় আমাদের মধ্যে কোনো তৃতীয় পক্ষ ঢুকা ইডাইডি শুরু করছে। এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকের যে অবরোধ আন্দোলন, এটি ভৈরববাসীর দীর্ঘদিনের প্রত্যাশা যে ভৈরবকে জেলা বাস্তবায়ন হবে। আমরা যদি ভৈরব বন্ধ করে দেয় তাহলে সারা বাংলাদেশ এমনিতেই বন্ধ হয়ে যাবে, কারণ কয়েকটা বিভাগের রেলপথ এবং সড়ক পথ আমাদের ভৈরবের উপর দিয়ে। রেলপথ অবরোধের কারণে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি ট্রেন, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। উপকূল এক্সপ্রেসে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সব অবগত করা হয়েছে। উপকূল ট্রেন 10টা 25 থেকে 11টা 42 টাইম পর্যন্ত এখানে অবস্থান করছিল। সিটি ইউনিভার্সিটিতে ভাঙচুরের ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আহতদের চিকিৎসা ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন তারা। পরে ইউজিসির মধ্যস্থতায় হামলার সময় ধরা পড়া 11 জনকে ছেড়ে দেয় সিটি ইউনিভার্সিটি। এর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির হাজারো শিক্ষার্থী। এমন পরিস্থিতিতেও সকাল থেকে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। দুদল গ্রামবাসী নয়, দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে এমন রণক্ষেত্র সাভারের বিরুলিয়া। একদমই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘাতে জড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির হাজারো শিক্ষার্থী। স্থানীয় বাজারে কয়েক শিক্ষার্থীর সংঘাতকে কেন্দ্র করে রাতভর চলে ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি। ঘটনাটা আসলে একদম একটা ছোটখাটো বিষয় থেকে শুরু হয়েছিল, যে কি তারা সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আমাদের একজন শিক্ষার্থীর গায়ে থুতু মেরেছিল। পরে তারা আবার বললো যে কি থুতু হ্যাডম দেখাইতে, এরকম একটা কথা বল। সংঘর্ষের সময় সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে দুটি বাসে আগুন দেয়া হয়। ভাঙচুরের শিকার হয় প্রতিষ্ঠানটির বাইক, মাইক্রো, প্রাইভেট কার সহ ভবনের দরজা, জানালা, আসবাবপত্র। ঘটে লুটপাটের ঘটনাও। স্যারদের যত ল্যাপটপ ছিল, তারপর আরো মূল্যবান যত জিনিস ছিল সব নিয়ে গেছে তারা। এ ঘটনায় আহত 2 শতাধিক শিক্ষার্থী। ক্যাম্পাসে ভাঙচুরের প্রতিবাদে সকালে সড়ক অবরোধ করে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ওরা হচ্ছে গিয়ে ছাত্রদের পজিশন দেখছে যে কে কোথায় আছে, ওটা দেখার পর ওরা একবারে সবাই হঠাৎ করে আক্রমণ করে। ওরা প্রথমে মূল ফটকের দিকে যায়, তারপরে আবার আমাদের নারী শিক্ষার্থীদের যে গেটটা আছে ওরা ওইখানে হামলা করে। এদিকে রাতভর সংঘর্ষে বিকেল গড়িয়ে গেলেও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে ঘটনাস্থলে দেখা যায়নি। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রাও। বিবাদের সমাধানে 2 বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই আলোচনা করছে। এ ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। আমাদের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী, এখন আমাদের আবাসিক যে হল রয়েছে, আশেপাশের মেস রয়েছে। স্থানীয় ফার্মগেটে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে। সকালে নিজ জেলা শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়। এলাকা জুড়ে শোকের ছায়া। এর আগে নিজ গ্রামের বাড়ি ঈশ্বরকাঠিতে পড়ানো হয় দ্বিতীয় জানাজা। নিহত কালাম স্ত্রী ও 2 সন্তান সহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় ভাড়া থাকতেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চান নিহতের স্বজনরা।
নিশ্চুপ এ চাহনিতে এখন একটাই প্রশ্ন, বাবা কই? বাড়ি ফেরার কথা ছিল একরাশ আনন্দ আর ট্রাভেল এজেন্সি ব্যবসার সফলতার গল্প নিয়ে। আবুল কালাম ফিরেছেন ঠিকই, কিন্তু কফিন বন্দী হয়ে। শরীয়তপুরের ঈশ্বরকাঠিতে শোকের ছায়া। জীবন সঙ্গীকে হারিয়ে 2 সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কালামের স্ত্রী। রাজধানীতে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত কালামকে শেষ বিদায় জানাতে সকাল থেকে বাড়িতে স্বজন প্রতিবেশীদের ভিড়। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। যখন ওদের মসজিদ উঠবো তখন তো বলবো, বাবা কোথায়, ডেডি কোথায়, আসে না কেন? বাবা কোথায়, তুমি আসো না কেন? এখনো তো ওদের ওই বুঝায় নাই যে বাবা গেছে কোথায়, বাবা যান নাই। ও তো আমার ছোট ভাই না, ও আমার সন্তানের মতো ছিল। তোর বাবা সন্তানের পক্ষে কি বলতে পারে বলেন, কি কম আপনাদের কাছে? দ্বিতীয় জানাজা শেষে নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদে প্রথম জানাজা হয়। এইভাবে যাকে বিদায় দিব, এইভাবে যে আসবে এটা তো ভাবতে পারি নাই, আর বলা ছিল না। তো এই যাত্রাটা খুব বেদনাদায়ক। যারা এটার দায়িত্বে আছেন তারা যদি এটা সবসময় তদারকি করতেন বা দেখভাল করতেন। তালিকায় চাষিদের নাম থাকলেও খাদ্য গুদামে বিক্রি করেননি 1 ছটাক ধান। তারা জানেনও না কে বা কারা তাদের নাম ব্যবহার করে ধান সরবরাহ করেছেন। চাল বিক্রির সময় মিলারদের কাছ থেকে আদায় করা হয়েছে কেজিতে 30 পয়সা হারে কমিশন। অনেকটা ওপেন সিক্রেটে এমন অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে রয়েছে খাদ্য গুদামের কর্মকর্তারা। গত 30 এপ্রিল থেকে শুরু হয়ে ধান চাল সংগ্রহ অভিযান চলে 15ই আগস্ট পর্যন্ত। এই সময়ে চুয়াডাঙ্গার জীবননগর খাদ্য গুদামে সংগ্রহ করা হয় 507 মেট্রিক টন ধান এবং 9603 টন চাল। কাগজে কলমে বলা হয় 171 জন প্রান্তিক চাষি ধানের যোগান দেয়, তবে মাঠের চিত্র বলছে অন্য কথা। উপজেলার 125 জন বড় চাষির তালিকা প্রস্তুতের পর খাদ্য অফিসে পাঠায় কৃষি অফিস। নিয়ম রয়েছে, তাদের অগ্রাধিকার দিয়েই বাড়ানো যেতে পারে চাষির সংখ্যা। অভিযোগ উঠেছে, কৃষি বিভাগের তালিকার চাষিদের বড় অংশই গুদামে ধান সরবরাহ করেননি, এমনকি অনেকে ধান চাষই করেননি। এবার এটা নাম দিয়েছে আমি জানি না, আমি কোনোদিন ফুড গার্ডেনে আমি ধান দিতে পারি না। ওখানে নাম কিভাবে গেল আমি সঠিক জানি না। না এই বছরে আমি বেশি নিই, আমি এটা বলতে পারি না। চাষিদের অভিযোগ, বিপুল পরিমাণ ধান সংগ্রহ হয়েছে হাতে গোনা কয়েকজন মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে। এই তালিকা যারা করে নিয়ে গেছে তারা ভুয়া করে নিয়ে গেছে, রিজেক্ট করে দিয়ে কোনো বিষয়ই নাই তাদের কাছে, যে ধানটা চলবে না। শুধু তাই নয়, মিলারদের কাছ থেকেও চাল কেনার সময় কেজি প্রতি বসানো হয়েছে 30 পয়সা হারে কমিশন। রাজি না হলে হয়রানির অভিযোগও রয়েছে। আমাদের উপর অনেক আসে যে মাল না দিলে